ওয়েলকাম ওয়েলকাম সবাইকে মাস্টারমশাই একাডেমিতে। প্রথমেই বলি, প্রচণ্ড গরমে যখন ক্লান্তি বোধ হয়, রাস্তার পাশে থাকা যখন আমরা সেই আখের রস পান করি, একটা তৃপ্তি বোধ হয়, তাই না? আখের রসটা কিভাবে বানানো হয়? আখটাকে নিংড়ে নিয়ে সেখান থেকে নির্যাসটাকে বের করে রসটা আমাদের সামনে দেওয়া হয়। আমরা সেই আখের রস পান করে পরিতৃপ্তি বা তৃপ্তি অনুভব করি, তাই তো? তাহলে আজকেও আমরা তোমাদের জন্য এমন কিছু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, যেগুলোকে কারেন্ট অ্যাফেয়ার্স বললে ভুল হবে। সেগুলো অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের নির্যাস, অর্থাৎ পরীক্ষা দিতে যাওয়ার আগে সেগুলো কিন্তু না দেখলেই নয়। তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর, যেগুলো বর্তমানে চলছে আরআরবি গ্রুপ ডি এক্সাম এবং তারপর আসন্ন পঞ্চায়েত, ডব্লিউবিপি, আইসিডিএস প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসছি আলোচনায়। কোশ্চেন নাম্বার 1-এ লেখা রয়েছে, 2026 সালের কমনওয়েলথ গেমসে টানা তৃতীয়বার স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েন মীরাবাই চানু। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? মীরাবাই চানু। এখানে অপশন কি কি রয়েছে? কুস্তি অর্থাৎ রেসলিং, বক্সিং, ভারোত্তোলন অর্থাৎ ওয়েট লিফটিং, অ্যাথলেটিক্স। মোট 4টা অপশন রয়েছে। 4টা অপশনের মধ্যে কোনটা উত্তর হবে? ভারোত্তোলন অর্থাৎ ওয়েট লিফটিং। মীরাবাই চানু তিনি কিন্তু এই ভারোত্তোলনের সঙ্গে যুক্ত। এবার এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যে আসা যাক। কোশ্চেনের মধ্যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে তিনি তৃতীয়বার স্বর্ণপদক জিতেছেন। তৃতীয়বার, পরপর 3বার তিনি স্বর্ণপদক জিতেছেন। তাহলে এই দুর্ধর্ষ চ্যাম্পিয়ন, 3বারের জয়ী, স্বর্ণপদক জয়ী মীরাবাই চানু, তিনি কোন দেশের? তিনি হচ্ছেন আমাদের সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ভারতবর্ষ। অ্যাচিভমেন্ট, তিনি কি কি সফলতা অর্জন করেছেন? তৃতীয়বার স্বর্ণপদক জয় করছেন, অর্থাৎ তিনি কিন্তু এর আগে 2018 সালে, 2022 সাল এবং 2026 সাল, এই 3 বছর হওয়া অলিম্পিকে পরপর 3বারই কিন্তু স্বর্ণপদক জয় করেছেন। আর একটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখতে হবে, সেটা তিনি মোট 190 কেজি ওয়েট লিফটিং করেছিলেন, 190 কেজি। এবার চলে আসা যাক ইনফোপিডিয়াতে, যেখানে আমরা কমনওয়েলথ গেমসের একটু ইতিহাসটা জেনে নিই। 2026-এ যে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হলো, সেটা কততম কমনওয়েলথ গেমস? সেটা হচ্ছে 23তম, 23তম কমনওয়েলথ গেমস। হোস্ট সিটি, কোন শহর এটা আয়োজন করেছে? আয়োজক শহরের নাম হচ্ছে গ্লাসগো। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে হোস্ট নেশন অর্থাৎ কোন দেশের আয়োজক দেশ কিন্তু স্কটল্যান্ড আর তার সঙ্গে ইউকে। ওকে, ডেট 23 জুলাই থেকে 2 অগস্ট এর মধ্যে কিন্তু কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে। পার্টিসিপেটিং নেশন অ্যান্ড টেরিটরিজ, অর্থাৎ যে সমস্ত দেশগুলো এবং টেরিটরি অঞ্চলগুলো অংশগ্রহণ করেছে তাদের সংখ্যা কত? তাদের মোট সংখ্যা হচ্ছে 74টি। মোট দেশ এবং টেরিটরি অঞ্চল মিলে মোট 74টি অঞ্চল অংশগ্রহণ করেছে। ম্যাসকট, এবারের কমনওয়েলথ গেমস অর্থাৎ 23rd কমনওয়েলথ গেমসের অফিসিয়াল ম্যাসকট কি? অফিসিয়াল ম্যাসকট হচ্ছে ফিনি হচ্ছে কি? ইউনিকর্ন। মোটো, 23rd কমনওয়েলথ গেমসের মোটো কি? এর মোটো হচ্ছে মোর টুগেদার। এই সম্পর্কে আরো কিছু এক্সট্রা তথ্য জেনে নেওয়া যাক। প্রথম অনুষ্ঠিত হয় কবে? কমনওয়েলথ গেমস প্রথম অনুষ্ঠিত হয় 1930 সালে। ফার্স্ট হোস্ট সিটি, প্রথম কোন শহর এটা আয়োজন করেছিল? তার নাম হচ্ছে হ্যামিল্টন হচ্ছে অর্থাৎ কানাডার। ওকে, কানাডা। আমরা যেটাকে এখন কমনওয়েলথ গেমস বলছি, সেটার অ্যাকচুয়াল নেমটা কি ছিল? অরিজিনাল নেম ছিল ব্রিটিশ এম্পায়ার গেম।
ব্রিটিশ এম্পায়ার গেম। আর টাইম অর্থাৎ হেল্ড এভরি কত বছর পর পর অলিম্পিক অনুষ্ঠিত হয়? 4 ইয়ার্স, এটা আমরা সবাই জানি। তাহলে কিন্তু আমরা এখানে মীরাবাই চানু জানার সঙ্গে সঙ্গে কমনওয়েলথ গেমস সম্পর্কে প্রায় অনেকটা জেনে ফেললাম, তাই না? এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য। চলো নেক্সট কোশ্চেন চলে এসেছি পরের প্রশ্নে। লেখা রয়েছে বৌরজুলি জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? বৌরজুলি জলাভূমি অর্থাৎ ওয়েটল্যান্ড। এই একটা কথা বলি, এই যে বৌরজুলি জলাভূমি এটা কিন্তু বায়োলজিক্যাল হেরিটেজ সাইট অর্থাৎ জীববৈচিত্র্যের ঐতিহ্যগত স্থান হিসাবে সম্প্রতি স্বীকৃতি পেয়েছে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে উঠে এসছে। তাহলে এই বৌরজুলি জলাভূমি এটি রয়েছে কোন রাজ্যে? অপশান রয়েছে মেঘালয়, কেরালা, আসাম, মহারাষ্ট্র। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে আসাম। আই রিপিট, বৌরজুলি জলাভূমি অর্থাৎ ওয়েটল্যান্ড এটা সম্প্রতি BHS অর্থাৎ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট জীববৈচিত্র্যের ঐতিহ্যতম স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে, ঐতিহ্যপূর্ণ স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। কোন রাজ্যে রয়েছে? আসাম। চলো এর সম্পর্কে ইনফোপিডিয়ায় চলে আসি এক্সট্রা ইনফরমেশন পাওয়ার জন্য। আসাম রাজ্যের কোন জেলায় রয়েছে এই বৌরজুলি জলাভূমি? এটা রয়েছে শোনিতপুর জেলা। শোনিতপুর জেলায় কিন্তু এই বৌরজুলি জলাভূমি রয়েছে। আচ্ছা, কেন এর স্পেশালিটি কি, বিশেষত্ব কি? কেন এই বৌরজুলি জলাভূমিকে জীববৈচিত্র্যের ঐতিহ্যতম স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হলো? কারণ এখানে রয়েছে একটা বন্য প্রজাতির ধান। কোন ফসল? বন্য প্রজাতির ধান অর্থাৎ ওয়াইল্ড রাইস, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওরাইজা রুফিপোগন। কার সায়েন্টিফিক নেম এটা? ওয়াইল্ড রাইস, একটা বন্য প্রজাতির ধান। কোথায় রয়েছে? আসাম রাজ্যের শোনিতপুর জেলার বৌরজুলি জলাভূমিতে। এই কারণে একে BHS বা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ভূষিত করা হয়েছে। আচ্ছা, এই যে BHS বা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটগুলো যে চিহ্নিত করা হয়, এটা কোন আইনের ভিত্তিতে বলতে পারবে কেউ? এটা তোমাদের জন্য কমেন্ট খোলা থাকলো, প্রত্যেকে এই প্রশ্নের উত্তরটা বলবে। কোন আইনের ভিত্তিতে এই BHS বা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটগুলো চিহ্নিত করা হয়? আচ্ছা, এখান থেকে এক্সট্রা ইনফরমেশনে চলে আসি। ফার্স্ট BHS অর্থাৎ প্রথম যে বায়োডাইভার্সিটির হেরিটেজ সাইট সেটা কোনটা, কোন রাজ্যে রয়েছে? প্রথমে বলি, এটা রয়েছে হচ্ছে তামিলনাড়ুতে। এখানকার যেটা 2007 সালে চিহ্নিতকরণ করা হয়, তামিলনাড়ু 2007 সালে চিহ্নিতকরণ করা হয়। সেটা কি? তার নাম কি? তার নাম হচ্ছে ট্যামারিন্ড গ্রোভ। ওকে, নাল্লুর ট্যামারিন্ড গ্রোভ তামিলনাড়ুতে রয়েছে। এটাকেই 2007 সালে কিন্তু ফার্স্ট BHS হিসাবে বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি সাইট হিসেবে স্বীকৃত দেওয়া হয়। আর এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবে। চলো নেক্সট কোশ্চেন চলে এসেছি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে বর্তমানে GI নিবন্ধনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান কত? বর্তমানে GI নিবন্ধন। GI মানে কি? GI হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। আচ্ছা, প্রথমেই বলি এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কেন দেওয়া হয়? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন কিছু নির্দিষ্ট গুণমান সম্পন্ন পণ্যের উপরে দেওয়া হয়। অর্থাৎ ধরো এমন একটা নির্দিষ্ট অঞ্চল রয়েছে, সেই নির্দিষ্ট অঞ্চলের এমন কোনো নির্দিষ্ট পণ্য যে নির্দিষ্ট পণ্যের খ্যাতি সারা দেশ জুড়ে ছড়িয়েছে। অর্থাৎ সেই নির্দিষ্ট পণ্যটির খ্যাতি সেই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। তখন সেই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে সেই নির্দিষ্ট পণ্যটির ওপরে GI নিবন্ধন বা GI ট্যাগ বসানো হয়।
এটা কারেন্ট অ্যাফেয়ার্সে কেন উঠে এসছে? কারণ সম্প্রতি পশ্চিমবঙ্গ 23টি নতুন পণ্যের ওপরে জিআই ট্যাগ বসেছে। প্রশ্ন হচ্ছে যে জিআই নিবন্ধনের ক্ষেত্রে বা জিআই ট্যাগ পাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান কত? অপশন রয়েছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। পশ্চিমবঙ্গের স্থান থার্ড বা তৃতীয়। এবার চলে আসা যাক ইনফোপিডিয়াতে। তাহলে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের স্থান কত? থার্ড। ওকে, মোট রয়েছে কটা? 59, 59টা পণ্যের ওপর কিন্তু জিআই ট্যাগ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। সেই অনুযায়ী গোটা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছি আমরা। প্রথম স্থানে কে রয়েছে? প্রথম স্থানে রয়েছে ইউপি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে জিআই পণ্যের সংখ্যাটা কত? 79। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের প্রথম উল্লেখযোগ্য জিআই পণ্য কি? প্রথম কিন্তু এই দার্জিলিং চা, স্বাদে ও সুগন্ধে বিখ্যাত দার্জিলিং চা। এই দার্জিলিং চা এটা 2004-05 এই সময়টাতে কিন্তু দার্জিলিং চা প্রথম আমাদের রাজ্য থেকে জিআই পণ্য হিসাবে বা জিআই ট্যাগ হিসেবে চিহ্নিতকরণ করা হয়। আচ্ছা, কোন অ্যাক্টের ভিত্তিতে এই যে বিভিন্ন রাজ্যের যে খ্যাতি সম্পন্ন, কোয়ালিটি সম্পন্ন যে পণ্যগুলো রয়েছে সেগুলোতে জিআই ট্যাগ বসানো হয়? কোন অ্যাক্টের ভিত্তিতে? এক্ষেত্রে মনে রাখতে হবে যে জিআই অফ গুডস অ্যাক্ট 1999, 1999 সালের জিআই অফ গুডস অ্যাক্ট। এখানে যদি পুরোটা বলি, পুরো একটা নাম হচ্ছে জিআই অফ গুডস রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1999, 1999। তাহলে কিন্তু আপকামিং এক্সামের জন্য এটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসছে পরবর্তী প্রশ্নে। উন্নত সেল অ্যান্ড জিন থেরাপি নিয়ন্ত্রণের জন্য কোন নিয়ম সংশোধন করা হয়েছে? এটা কিন্তু সায়েন্স এবং টেকনোলজির প্রশ্ন। উন্নত সেল অ্যান্ড জিন থেরাপি নিয়ন্ত্রণের জন্য কোন নিয়ম সংশোধন করা হয়েছে? অপশন রয়েছে ড্রাগস রুলস 1945, বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট, ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940, নান। তাহলে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ড্রাগস রুলস 1945। এক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে অপশন সি উত্তর হবে। আমি একটু ব্যাখ্যা করে দিই, তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অপশন কোনটা হচ্ছে? অপশন এ, ড্রাগস রুলস 1945। প্রথমেই বলি, আচ্ছা আমরা ইনফোপিডিয়াতে চলে আসি, যে এই যে উন্নত সেল অ্যান্ড জিন থেরাপি নিয়ন্ত্রণের জন্য যে সংশোধন আনা হয়েছে সেটার মূল আইন কিন্তু এই ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট। ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 মূল আইন হচ্ছে এটা। তার অধীনে যে নিয়মটা রয়েছে ড্রাগস রুলস 1945, সেটাকে সংশোধন করা হয়েছে। ক্লিয়ার? বর্তমানে যে চালু হয়েছে 2019-এর যে সংশোধনের নিয়ম, তার ভিত্তিতে এর ফুল ফর্মটা হচ্ছে, বলে দিই, NDCTR। ওকে, NDCTR। আচ্ছা, এক্ষেত্রে NDCTR এর ফুল ফর্ম কি তোমরা কমেন্টে জানাবে অবশ্যই। ওকে, NDCTR। নেক্সট, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জিন থেরাপি, মানে সেল এবং জিন থেরাপি নিয়ন্ত্রণ করা। ওকে, NDCTR ফুল ফর্ম নিউ ড্রাগস অ্যান্ড ক্লিনিক ট্রায়াল রুলস। তোমরা এক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকবে যে তাহলে উন্নত সেল এবং জিন থেরাপি নিয়ন্ত্রণের জন্য কোন মূল নিয়মের অধীনে ড্রাগস রুলস 1945 সংশোধন করা হয়? প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবে। চলে আসছি পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নে রয়েছে, ZSI এর প্রতিবেদন অনুযায়ী 2025 সালে ভারতের প্রাণী তালিকায় কতগুলি প্রাণী যুক্ত করা হয়েছে? ZSI, যার ফুল ফর্ম হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। অপশন রয়েছে, অপশন এ 353, অপশন বি 483, অপশন সি 562, অপশন ডি
709। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি 709। 2025 সালের তথ্য অনুযায়ী ZSI এর যে প্রতিবেদন বেরিয়েছে সেই তথ্য অনুযায়ী 2025 সালে মোট 709টি প্রাণী প্রজাতি কিন্তু যুক্ত হয়েছে আমাদের দেশের প্রাণী প্রজাতির তালিকায়, যার ফলে আমাদের দেশের মোট প্রাণী প্রজাতির সংখ্যা দাঁড়িয়েছে কত? 1,05,953টি শুধুমাত্র প্রাণী প্রজাতির সংখ্যা। এটা খেয়াল রাখতে হবে। ZSI ফুল ফর্ম হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1916 সালে এবং যার হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় রয়েছে? কলকাতা। তাহলে ZSI থেকে কোনো প্রশ্ন আসলে এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এখানে যে তথ্যগুলো আলোচনা হলো এর মধ্যে থেকে প্রশ্ন আসবে। আজকের ক্লাস এতটুকুই, দেখা হবে আবার নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে।